আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি সময় ঐক্যের আহ্বান জানিয়েছি এবং আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমাদের সমাজে এখানে কিছু চিহ্নিত লোক আছে যারা এই ধরনের, তাদের ভিতর কোনো ভ্রাতৃত্ববোধ, মায়া মমতাবোধ, সামাজিকতাবোধ, হ্যাঁ দেশাত্মবোধ, এই ধরনের কিছু চিহ্ন তাদের মধ্যে আমি কখনো দেখি নাই। তারা এইগুলিকে ভাঙচুর করতে পারলে, কারো সাথে কারো সম্পর্ক নষ্ট করতে পারলে, গ্রুপিং করতে পারলে, কোনো কারো ক্ষতি করতে পারলে এরা আনন্দিত হয়। এটা এক প্রকারে তাদের এটা এক ধরনের এটা বিকৃত একটা মানসিকতা আমি বলবো এটা। তো এখন এখানে এমন এক পর্যায়ে চলে গেছে আর কোনো ঐক্যের সুযোগ এখানে আছে বলে আমার মনে হয় না। তারপরেও আমি মনে করি আমরা যারা সমমনা লোক আছি, যারা আমরা মোটামুটি আমাদের ভিতর কোনো খারাপ উদ্দেশ্য নাই, ভ্রাতৃত্ববোধ আছে, আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। তাই বলে এমন না যে আমাদের মধ্যে কারোর সাথে কারো সম্পর্ক নাই, এমন না, আছে, সবার সাথে সবাই সম্পর্ক আছে বলে আমি মনে করি আমার দেশে যেরকম বন্ধু বান্ধব ছেড়ে, আমি আত্মীয় স্বজন মা বাবা ছেড়ে এখানে এসেছি, এখানে এর থেকেও ভালো সম্পর্ক অনেকের সাথে আমার গড়ে উঠছে। হ্যাঁ, ভালো ভালো মানুষ অবশ্যই এখানে আছে, খারাপ মানুষ খুব কম, কিন্তু কম সংখ্যক হলেও এরা এই কম 2-4 জনেই পুরো সমাজটাকে দূষিত করে রাখছে। হ্যাঁ, আমি আশা করি ওনাদের যদি কোনোদিন মন মানসিকতার পরিবর্তন হয়, তো এটা কিন্তু আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। ধন্যবাদ গনি ভাই। সুভাষ বড়ুয়ার কাছে জানতে চাইবো, আপনি আজকের এই আলোচনায়, দুজনের আলোচনা থেকে যদি কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই নিউ ইংল্যান্ডে, এই ব্যাপারে যদি কিছু বলেন। আপনি বেইনের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং বেইনের কি কি অবদান থাকা দরকার বা কোনো দায়িত্ব আছে কিনা? ধন্যবাদ বিশ্বজিৎ। আসলে আজকে আপনি যেই দুজন অতিথি এখানে নিয়ে এসছেন, আমি তো মনে করি যে তাদের যে ভূমিকা কমিউনিটির, এই ধরনের ভূমিকা যদি অন্যান্য যারা কমিউনিটি লিডার আছে তাদের মধ্যে এই দুইজনের গুণগুলো যদি থাকতো, বিশেষ করে করিম ভাই দীর্ঘদিন থেকে এখানে আছে। করিম ভাই হয়তো ওনার সাথে, আমার সাথে, কিংবা গনি ভাইয়ের সাথে বা আপনার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিংবা আমাদের লাইফ স্টাইলের মধ্যে ভিন্নতা থাকতে পারে, আমাদের ধর্মীয়ভাবে ডিফারেন্স থাকতে পারে আমাদের, কিন্তু আমি বিশেষ করে করিম ভাইয়ের কথা বলি যে আমি ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকে দেখি যে ওনার ভিতরে একটা মানে আন্তরিকতা, উনি আমাকে ছোট ভাইয়ের মতো জানে। আমি ওনাকে দেখলাম আর ওনার বড় ভাইয়ের মতো করিম ভাই খুব সহজে আপন করে নিতে ইচ্ছে হয়, মানে ওনার চেহারাটা দেখলে মনে হয় যে ওনার খুব আপন পরিচিত। এই যে একটা অ্যাপ্রোচ যে ওনার, এবং ওনাকে দেখলে যে আমার অনুরূপভাবে গনিবে, আমি গনিবেকে দেখেছি উনি আওয়ামী লীগ করে অত্যন্ত মানে বলা চলে কট্টর আওয়ামী লীগের, কিন্তু ওনাকে দেখেছি উনি এখানকার অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক সমর্থকদের সাথে ওনার সমানে বন্ধুত্ব। প্রবাস জীবন আসলে এই জিনিসটাই দরকার। আমরা এখানকার যে সোসাইটিতে আছি, এখানে আমরা বাঙালি হিসেবে পরিচিত বা বাংলাদেশি হিসেবে পরিচিত। ওখানে আমরা আওয়ামী লীগের, বিএনপি কিংবা আমরা বেইনের নেতা বা আমরা অন্য স্কুলের বা অন্য সংগঠনের নেতা হিসেবে আমরা পরিচিত না, আমরা আমাদের দেশীয় পরিচয় দিয়ে আমরা পরিচিত। তাইলে এই যে গুণাবলীগুলো এই দুইজন আর অনেক লোকের মধ্যে, এই আজকে যে দুইজন লোক আপনি নিয়ে আসছেন অতিথি হিসেবে, ওনাদের যে গুণাবলীগুলো আছে, আমার মনে হয় যে এই ধরনের গুণাবলীগুলি যদি আমরা প্রত্যেকের ভিতর আমরা খুঁজে পাই, তাহলে আমাদের কমিউনিটি অত্যন্ত আরো সুন্দর হবে এবং আমরা আরো আন্তরিকতাপূর্ণ পরিবেশ পাবো এখানে। ধন্যবাদ সুভাষবাবু। তো আমাদের নিউ ইংল্যান্ডে পুরানো একটাই সংগঠন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড। ওটার সম্পর্কে, প্রতিষ্ঠা সম্পর্কে যদি সামান্য কিছু বলেন, কিভাবে হলো? করিম ভাইয়ের কাছে আমি আসছি। আমি তো এসেছি 1987 সনে, এবং এসে এই একটা সংগঠনের সাথেই আমি সাথে সাথে জড়িত হয়ে গেলাম, পড়তে আসলাম।
দেখলাম যে তারা বিভিন্ন অনুষ্ঠান করে, আমার কাছে খুব ভালো লাগলো যখন জানলাম যে এই সংগঠনের জন্ম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য এখানে যারা পড়তে এসেছিলেন তৎকালীন পাকিস্তানি স্কলারশিপ নিয়ে তারা সংঘবদ্ধ হয়ে একটা অ্যাসোসিয়েশন করলেন, যার নাম দিলেন বেইন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড। সুতরাং এই সংগঠনটার জন্ম বাংলাদেশের জন্মের আগে, একটা ঐতিহাসিক সংগঠন। একটা এটার মূল্যায়ন আসলে যারা সে সময় এই সংগঠনকে জন্ম দিয়েছে, এর সাথে কাজ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, এটার অনেক উদাহরণ আছে। আমি অত ডিটেলে যাব না। যারা এখানে তখন করেছেন তাদের কিছু কিছু এখনো বিদ্যমান, বস্টনে, গ্রেটার বস্টনে এখনো তারা বাস করেন। তারা কিভাবে এখানে রাতের বেলা গাড়ি নিয়ে ওয়াশিংটন ডিসিতে পড়ালেখা ফেলে ওখানে ওনারা ডেমনস্ট্রেশনে জয়েন করেছেন, তারা কিভাবে নিজের স্কলারশিপের টাকা বাংলাদেশের ফান্ডে জমা দিয়ে দিয়েছেন, এ ধরনের অনেক উদাহরণ আমি শুনি। তো আসলে এগুলো বলতে গেলে একটা আবেগ চলে আসে। ধন্যবাদ করিম ভাই। তো গনি ভাই, আপনি অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে যদি বলেন, ওনাদের আরো কি কি আগে আসা দরকার ঐক্যবদ্ধ করার ব্যাপারে? কারণ অনেকগুলো সংগঠন এখানে হচ্ছে, ছোট ছোট বড় অনেক কিছু সংগঠন হচ্ছে, এগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করতে পারে বেইন? কিভাবে বেইন নির্বাচনের সময় আমাদের যে নির্বাচনী ওয়াদা ছিল তার মধ্যে আমরা যদি নির্বাচিত হই বা পরাজিত হই তখন আমরা একসাথে কাজ করব, এটা আমরা সবাই বলেছি। কিন্তু বাস্তবে দেখা যায় তা হয় না। আমরা এখনো, আমি বেইনে একজন উপদেষ্টা হিসেবে বর্তমানে যে বেইনের কমিটি আছে, খুবই যোগ্য কমিটি, প্রিন্স সাইফুল তরুণের নেতৃত্বে যে প্যানেলটা নির্বাচিত হয়েছে, তারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে সততার সহিত কাজ করে যাচ্ছে, চেষ্টা করতেছে। কিন্তু ওই যেটাই বললাম, কিছু সামাজিক কিছু দুষ্ট লোকের কারণে এটা হওয়া সম্ভব হচ্ছে না। এই যে ঐক্যবদ্ধ যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি 15,000 বাঙালির প্রতিনিধিত্ব করছে 6টা স্টেটের, এরা নির্বাচিত প্রতিনিধি। আমি একটাই শুধু উদাহরণ দিই, এই যে আজকে এখানে ফুবানা সম্মেলন বলেন, বঙ্গ সম্মেলন বলেন, এই যে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ 2 তারিখ, এই অনুষ্ঠানটা, এটা কেউ বঙ্গ সম্মেলন, কেউ ফুবানা সম্মেলন হিসেবে করে আসতেছে। এটা অতীতে একটা মাত্র সংগঠন ছিল, এই অনৈক্যের কারণে এটা গত বছর 6টা ফুবানা সম্মেলন, 6টা সম্মেলন হয় গত বছর ওয়াশিংটনে, নিউ জার্সিতে, কানাডাতে, আটলান্টা সিটিতে 6টা সম্মেলন হয়, 6 ভাগ হয়ে যায়। আমি যতটুক জানি যেটা 6 নাম্বার আটলান্টা সিটিতে যেটা ফুবানা সম্মেলন হয়েছিল, সেটাই আমাদের এখানে বোস্টনে আসতেছে। কিন্তু যাই হোক, এটা ছোট সংগঠন হোক বড় সংগঠন হোক, এই ধরনের সংগঠন যদি কোথাও কোনো সম্মেলন করে, এটা সাধারণত ওই এলাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মাধ্যমে হয়, এইটা আমি জানি। কিন্তু আমি বুঝতে পারলাম না কেন এত বড় একটা সংগঠন, নির্বাচিত বেইন সংগঠন থাকতে, 15,000 বাঙালির নির্বাচিত প্রতিনিধি থাকতে, ওদেরকে উপেক্ষা করে একটা উদ্দেশ্যমূলকভাবে গড়া একটা পকেট সংগঠন নিবাপের মাধ্যমে করা হচ্ছে। আজকে যদি যারা করতেছে, এদেরকে এরা একটা মহৎ উদ্দেশ্যে করা উচিত এবং ওইটাতে আমরা সবাই সহযোগিতা করার মানসিকতা আমাদের ছিল। আজকে যে হোক, উদ্যোক্তা যে হোক, কিন্তু তারা যদি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কাছে আসতো, আরও মনে করেন এলাকা ভিত্তিক আমাদের এখানে সংগঠন আছে, যেমন বিসিএল, লিনে একটা খুব সুন্দর ভালো মজবুত একটা সংগঠন আছে, বিসিএল, বেইন, ওনাদেরকে সাথে নিয়ে যদি করতো, আজকে আমরা সবাই 15,000 বাঙালির মধ্যে আমরা 2,000-5,000 বাঙালি এখানে আমরা যোগদান করতে পারতাম, আনন্দ করতে পারতাম। আজকে এই 15,000 বাঙালিকে উপেক্ষা করে মুষ্টিমেয় কয়েকজনে কি উদ্দেশ্যে এই জিনিসটা করতেছে এবং
সাথে সাথে এটা আমি মনে করি এটা বেইনকে অবমাননা করা হচ্ছে। এটার জন্য আমাদের এখানে যারা সচেতন বাঙালিরা আছে ওরা এটার জন্য নিন্দা জ্ঞাপন করা উচিত এবং প্রতিবাদ ধন্যবাদ করা উচিত। গনি ভাই। আমি আবার আমাদের করিম সাহেবের কাছে আসছি। এই ব্যাপারে এই যে সম্মেলন সম্পর্কে যদি আপনার একটু বলেন। আমি বস্টনে ফোবানার দুটা সম্মেলনের আগে হয়েছে। অ্যাকচুয়ালি ফোবানা যখন প্রথম হয় আমেরিকাতে, দ্বিতীয় ফোবানা সম্মেলনটা বস্টনে এই MIT-তে হয়েছিল, এবং এরপরে আরেকটা সম্মেলন হয়েছিল। তখন ফোবানার ভেতরে কিছুটা নেতৃত্বের কোন্দল এর কারণে তখন দুটা ফোবানা হয়েছিল, এবং দুবারই কিন্তু বস্টনের যে নির্বাচিত সংগঠন বেইন এই সম্মেলনের স্পন্সর করে, এবং ফোবানা সবসময় একটা নির্বাচিত স্টেট বাংলাদেশিদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সবসময় এই ধরনের সম্মেলন করে আসছে। তো আমি অবশ্য গত 10 বছর যাবৎ এই কারণে ফোবানার কোনো সম্মেলনে যোগদান দেইনি। অনেক পরিবর্তন এসছে ফোবানাতে, অনেক ভাঙন এসছে বিভিন্ন কারণে। আমি যেটা প্রথমে বলছিলাম যে বস্টনের বাংলাদেশি জনসংখ্যা যেরকম 10 গুণ বা 15 গুণ বেড়ে গেছে, সেই হিসাবে বাংলাদেশের আমেরিকাতে যারা বসবাস করছে তাদের সংখ্যা অনুরূপ বেড়ে গেছে। সুতরাং একটা সম্মেলনের মাধ্যমে হয়তো ফোবানাটা সবাইকে রিপ্রেজেন্ট করতে পারে না। সেই জন্য বিভিন্ন স্টেটে বিভিন্ন জোনে ফোবানাটা করার জন্য আমি অনেক আগে বলেছিলাম ফোবানার নেতৃবৃন্দকে যে নর্থ ইস্ট সাউথ এভাবে যদি 4টা সম্মেলন বিভিন্ন সময় করা হয় তাহলে সবাই ওটাতে রিপ্রেজেন্ট করতে পারবে, কিন্তু সেটা হয়নি যে কোনো কারণে হোক। আর এই নেতৃত্বের দলাদলির কারণে, এবং আমি আগে যেটা বললাম বাংলাদেশের রাজনীতি বিরাট একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট সৃষ্টি হয়েছিল। সবাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ডিসিশন নিত, কিন্তু সেখানে সমস্যার সমাধান হয়নি। যে সমস্যা এখন পর্যন্ত এই পর্যায়ে এসে ঠেকেছে আর কি। এখন বস্টনে যেটা হচ্ছে আমি ঠিক জানি না কতদূর কিভাবে এটা হলো। তো এটা নির্বাচিত একটা সংগঠন যেটা বস্টনে আছে বেইন, তার মাধ্যমে হলে ভালো হতো। এখন এটা আমার ব্যক্তিগত মতামত এটাই আর কি। তো কেন হলো, কেমন করে হলো, সেটা অবশ্য যারা করছে তারাই ভালো বলতে পারবে। তো ধন্যবাদ করিম ভাই। আমি সুভাষ বড়ুয়ার কাছে এই ব্যাপারে যদি বলেন। আসলে আমি করিম ভাইয়ের সাথে একমত যে জিনিসটা আমরা ঠিক নিয়মতান্ত্রিকভাবে আমরা গ্রহণ করতে পারছি না। হবে, বাট আমাদের যে দেশে আমরা থাকি, মনে করেন আমেরিকাতে অনেকগুলো সংগঠন আছে যেগুলোকে এরা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত, যেমন রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, এই টাইপের অনেকগুলো সংগঠন আছে যাদের এই ধরনের প্রতি বছরই এই ধরনের হয়, মানে সম্মেলন হয় সবাইকে নিয়ে। কিন্তু তাদের একটা সিস্টেম আছে যে যেটা বললেন করিম ভাই, যেটা বললেন যে একটা হচ্ছে সেন্ট্রালি একটা হয়, সেটা বিভিন্ন দেশ কম্পিট করে কে হবে না হবে যোগ্যতা অনুযায়ী সেই দেশে হয়। আর এখানে অনুরূপভাবে আমেরিকাতে এক এক স্টেটে এরা সম্মেলন করে প্রতি বছর। তো সম্মেলনগুলো ঠিক এইভাবে হয় যে রোটারি ক্লাবের প্রত্যেকটা সিটিতে বেশ কয়েকটা সংগঠন আছে, কিন্তু এরা কিন্তু একটা ওই পিরামিডের মতো একটা সংগঠন, মানে বটম টু টপ, এই টাইপের সংগঠন। এবং ওরা একটা সঠিক একটা দিক নির্দেশনা নিয়ে সঠিক সময় স্টেপ বাই স্টেপ একটা সাংগঠনিক স্ট্রাকচারের ভিতর, সাংগঠনিক কাঠামোর ভিতর, এবং একজন মানে নির্বাচিত লিডারের মাধ্যমে এগুলো করা হয়ে থাকে। এখন 6টা ফোবানা হয়ে গেল। 6টা ফোবানা হয়ে গিয়ে এটার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। আমি বলবো যে এগুলা লিডারশিপ এদের নাই, এগুলা লিডারশিপের দুর্বলতা, এবং এগুলা আরো দুর্বল হয়ে আমাদের এখানে বস্টনে যেটা হচ্ছে, এইটা আমাদের যে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যে বেইন আছে, একটা হিস্টোরিক্যাল একটা প্রতিষ্ঠান, ওইটাকে খাটো করার জন্য খুব সম্ভবত এই ধরনের একটা
সম্মেলন এখানে করা হচ্ছে। তো এগুলো হচ্ছে কিন্তু আমরা তো মানে আমাদের বিবেক থেকে আমরা এগুলাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমরা বলছি না যে আপনারা করবেন না বা এগুলো অন্যায় করছেন, এইটা না, কিন্তু বিবেকের একটা অ্যাকসেপ্টেন্স, একটা ভালো মন্দ চিন্তা করে যে একটা উৎসাহ নিয়ে আমরা পার্টিসিপেট করব, ওই জিনিসটা আমি পাচ্ছি না, করিম ভাই পাচ্ছে না, হয়তো অনেকেই পাচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে এটা যে আমাদের এই জিনিসগুলো প্রমোট করা ঠিক হচ্ছে না। ধন্যবাদ। ধন্যবাদ। আমি করিম ভাইয়ের কাছে আসছি। আমরা এই যে নতুন অনেক লোকজন বস্টনে আসছে এবং আসতেছে, এদের ব্যাপারে যদি কিছু বলেন, কিভাবে আমরা এখানে উন্নতি করতে পারি, চাকরি বাকরি লেখাপড়ায়, আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। ধন্যবাদ। আমরা যখন আসি তখন তো হাতে গোনা কিছু বাংলাদেশি, তখনও ওই সাহায্য সহযোগিতার হাত অনেকেই বাড়িয়েছে যারা নতুন আসছিল, কিন্তু তখন এত সংখ্যায় যেহেতু আমাদের বাংলাদেশি ইমিগ্রেন্ট এখানে আসেনি। এখন অনেকে হয়তো বলে না, কিন্তু ভেতরে নানা রকম সমস্যা অনেকেই আছে। আপনি যদি কারোর সাথে কথা বলেন নতুন ইমিগ্রেন্ট, তখন জানতে পারবেন যে তার কী ধরনের সমস্যা আছে। যেমন গতকালই আমি এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, আমার কাছে বললো যে একটা চাকরি দেন। তো বলেছি কি হলো, কবে আসলেন কি। তো এই ধরনের প্রচুর লোক আছে যাদের নানা রকম সমস্যা আছে। তো এদের এই সমস্যাগুলোকে অনেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করে সাহায্য করতে, সাংগঠনিকভাবে অনেকে করে, কিন্তু কোথায় যেন একটা গ্যাপ রয়ে গেছে। আমরা যেন সংঘবদ্ধভাবে এই সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারছি না। শুধু এই নতুন ইমিগ্রেন্টদের সমস্যা না, আমাদের যে প্রজন্ম, আমাদের যে ছেলেমেয়েরা এখানে বড় হচ্ছে, স্কুল কলেজে পড়ছে, এই যে তাদের মধ্যে যে একটা ওরা যদিও প্রকাশ করে না, এটা সবারই বুঝতে হবে যাদের ছেলে মেয়ে আছে, যে তারা যে এরকম দুটা চিন্তা চেতনার ভিতর দিতে বড় হচ্ছে। একটা আমেরিকান, তাদের বন্ধু বান্ধব, তারপরে আবার আমরা বাংলাদেশিরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশি কালচার এবং আমাদের সংস্কৃতিতে যেন এরা ইনভলভ থাকে। তো এখানে সমস্যাও আছে অনেক, আবার সুবিধাও আছে অনেক। কিন্তু একবার যদি আমরা রং একটা ট্র্যাকে চলে যায় আমাদের ছেলেপেলেরা, ফেরত আসা অনেক কষ্টকর। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমাদের এই সমাজে আমরা আছি, এটা এক সেন্সে ইটস এ ব্লেসিং। আমরা আমেরিকাতে আছি, বিশেষ করে বস্টনের মতো এমন একটা জায়গায় উই শুড বি মোর গ্রেটফুল যে আমরা আমেরিকা আছি এবং বস্টনের মতো একটা জায়গা আছি, আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আসলে আমাদের ইমিগ্রেন্টদের সমস্যা তো আছেই, আমরা সমস্যাটা নিজেরাই অনেক সময় সৃষ্টি করি সমস্যা সমাধান করতে গিয়ে। তো ওই যে ইউনিটির কথাটা বললেন, ইউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউনিটি এমন একটা জিনিস, আসলে আমরা ওই সুহাস যে কথাটা বললেন যে আমাদের ক্ষেত্রে ঐক্য না থাকার কারণে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং এই অনৈক্যের যে কারণটা, এটা বিশেষ কিছু লোকজনের জন্য হচ্ছে, যদিও সংখ্যায় খুব কম। তবে আশা করি সবার শুভবুদ্ধি হবে, এবং আমরা যদি সবাই একত্রে চেষ্টা করি, আমাদের প্রচেষ্টার কারণে ইনশাআল্লাহ আমাদের বস্টনে বাংলাদেশিরা আবার ঐক্যবদ্ধ হবে, এবং এই সমস্ত সমস্যা যেগুলো আমাদের আছে, আমাদের নতুন ইমিগ্রেন্টদের আছে, আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে যে সমস্ত আছে, এগুলো আমরা সম্মিলিতভাবে এগুলা ফেস করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। ধন্যবাদ করিম সাহেব। আমি জনাব ওসমান গনি সাহেবের কাছে আসছি। আপনি বেইনের কোনো কার্যক্রম আছে কিনা, অথবা এদের কোনো দায়িত্ব আছে কিনা আমাদের নেক্সট জেনারেশন এবং আমরা যারা পুরনো আছি, বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসছি এবং যারা এখানে জন্মগ্রহণ করছে, এদেরকে কিভাবে ম্যাচ করতে পারে, আর কি একত্র করতে পারে, এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। এখানে আসলে সমস্যা তো এখানে মানে চেষ্টা তো মানে কম নাই, মানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং আমরা আমাদের এখানে যারা মুরব্বীরা আছেন, এখানে দল মত নির্বিশেষে আমরা সবাই চেষ্টা করতেছি, কিন্তু ওই আমাদের ভিতর আন্তরিকতার অভাব, হৃদ্যতার অভাব, সহযোগিতার অভাব, এগুলির কারণে করা সম্ভব হচ্ছে না। তাই বলে খেয়েও মানে
কোনো খারাপ অবস্থা নাই বা কেউ পিছিয়ে নাই, তবে একটু ঘুরে ফিরে কষ্ট পাইতে হচ্ছে সবাইকে আর কি সাময়িকভাবে। আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশনও মনে করেন এখানে আমরা বলেছি এখানে কারো কোনো পড়ালেখার জন্য যদি কোনো সহযোগিতা করা লাগে, কোনো ইমিগ্রেশনের জন্য সহযোগিতা করা লাগে, তার বিভিন্ন ধরনের স্পন্সরশিপের জন্য অনেকের অনেক সমস্যা হয়, আত্মীয় স্বজন আনতে পারে না, এগুলিতে আমরা কিছু কিছু সাহায্য করেছি, সহযোগিতা করেছি। স্বয়ং আমাদের বাংলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া আমার জানা মতে উনি অনেক লোককে ইমিগ্রেশন সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন, কাগজপত্র পূরণ করে দিয়ে থাকেন বিনা পয়সায়, এবং উনি অনেকের ট্যাক্স রিটার্ন করে দেন কিন্তু উনি টাকা নেন না। এবং আমাদের প্রিন্স ভাইও অনেককে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সর্বোপরি আমরা সবাই চেষ্টা করতেছি, তো জানি না কতটুক মানে এটা নির্ভর করতেছে সবার সার্বিক সহযোগিতা। ধন্যবাদ গনি সাহেব। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব রেজাউল করিম সাহেব, আপনি অনেক কষ্ট করে আমাদের এই স্টুডিওতে আসছেন আজকের এই টক শোতে, জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব ওসমান গনি সাহেব এবং সুভাষ বড়ুয়া, আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিও আসছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।